ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। আমরা আজকে কথা বলবো বান্দরবানে কুকি চীনের অভিযানে কি হচ্ছে এই বিষয়টি নিয়ে। তানভীর, আপনি জানেন যে গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু বান্দরবানে কুকি চীন বা কেএনএফ এর বিরুদ্ধে সেনা অভিযান চলছে, যৌথ বাহিনী অভিযান চলছে। আসলে এখন পর্যন্ত আমরা এই অভিযানটা সম্বন্ধে কি জানতে পারছি এবং আসলে কতজন ধরা পড়লেন বা এই অভিযানে আসলে কোনো সুফল পাওয়া যাচ্ছে কিনা? আশিক, আপনি ঠিকই বলেছেন যে একটা বড় ধরনের অভিযান কিন্তু চলছে, বিশেষ করে বান্দরবনের থানচি এবং রুমা এই দুটো উপজেলাকে কেন্দ্র করে। ওই অর্থে বললে গ্রেটার বান্দরবনটাকেই আমরা ধরতে পারি যে পুরো জায়গাটা ধরে একটা অভিযান চলছে। এবং যে অভিযানটা চলছে সেখানে সেনাবাহিনী আছে, র্যাব, পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু যৌথ অভিযান পরিচালনা করছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একটা জিনিস হচ্ছে, এই অভিযানটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল। আপনি জানেন যে ব্যাংক ডাকাতি, এর আগে বিভিন্ন কয়েকটা হামলার ঘটনা, সব কিছু মিলায়ে কুকি চীনের বিরুদ্ধে এই অভিযানটা অবশ্যম্ভাবী। এটা না হওয়ার কোনো উপায় আসলে ছিল না। কারণ হচ্ছে লাস্ট যখন তাদের সঙ্গে এক ধরনের শান্তি আলোচনায় আসা চেষ্টা হলো, তার আগ মুহূর্তে শান্তি আলোচনা ভেস্তে দিয়ে তারা ব্যাংক ডাকাতির মতো একটা ডাকাতি করলেন এবং এক ধরনের মানে কি বলা যায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমরা এই আলোচনার মধ্যে নাই। তো স্বাভাবিকভাবে ধরেই নেওয়া যাচ্ছিল যে এই অভিযানটা আইনশৃঙ্খলা বাহিনী করবে, কারণ এখানে বহু মানুষ আছে, তাদের নিরাপত্তার একটা প্রশ্ন আছে। আর একটা জিনিস হচ্ছে যে কুকি চীন কিন্তু খুব বেশি সংঘর্ষক সংখ্যা তা কিন্তু না। আপনি যদি দেখেন তাহলে হচ্ছে বম, যে মেইন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যে একটা অংশ বম, এবং তাদের সঙ্গে আরও কয়েকটা 4টা, মোট 5টা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যের কিছু মানুষ এই কুকি চীনের সঙ্গে যুক্ত। বিশেষ করে নাথান বোম, আপনি জানেন যে তাদের প্রতিষ্ঠাতা এবং হচ্ছে তাদের প্রধান, তিনি এইটাকে তৈরি করেছেন, এই সশস্ত্র একটা সন্ত্রাসী সংগঠন তৈরি করেছেন। কিন্তু তার মানে কিন্তু ওই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, যে 5টা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সংখ্যা যদি আমরা 10,000, 12,000 বা 15,000ও ধরি বা আরও বেশি ধরি তাদের লোক সংখ্যা, তারা কিন্তু সবাই কিন্তু এটার সাথে যুক্ত না। দেখা যাচ্ছে যে এই 200 বা 400 মানুষের জন্য বান্দরবনে যে এক ধরনের অস্বস্তিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু এই অভিযানটা ছাড়া আসলে ওইখানে একটা শান্তি ফিরিয়ে আনাটা খুব কঠিন হয়ে পড়তো। এখন আপনি যে প্রশ্নটা করছিলেন যে আসলে অভিযানে আমরা কি পেলাম, অভিযানের দিকে যদি আপনি ওইভাবে দেখেন তাহলে কিন্তু অভিযানে বেশ কিছু সফলতা আসছে। আমরা প্রথমেই কিন্তু একজন বেশ গুরুত্বপূর্ণ নেতা, যিনি নাথান বোমের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তার স্বজনও ছিলেন, তাকে কিন্তু প্রথমেই গ্রেপ্তার করা হলো। এরপরে এই অভিযানকে কেন্দ্র করে সম্প্রতি একটা অভিযান পরিচালিত হয়েছে, সেখানে কুকি চীনের একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি কিন্তু মারা পড়েছেন সেই অভিযানের মধ্যে। পাশাপাশি আরও প্রায় 70 থেকে 80 জন, এখন পর্যন্ত যে হিসেব তাতে 70 জনের বেশি নেতা কর্মী তাদের কুকি চীনে তারা কিন্তু এটাই গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত অভিযানের এইটাই। এবং এই অভিযান পরিচালনার সফলতা এই যে এরপরে কিন্তু আর কোনো অঘটন ঘটে নাই। তানভীর, আপনি বলছিলেন যে 70 থেকে 80 জনের মতো এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। তো যারা গ্রেপ্তার হলেন তারা সবাই কি কুকি চীনের সদস্য, নাকি এর মধ্যে সন্দেহভাজন হিসেবেও অনেককে গ্রেপ্তার করা হচ্ছে? সন্দেহভাজন যেমন আছেন, আবার অনেকে নিশ্চিত যারা এটার সঙ্গে যুক্ত ছিলেন তারাও কিন্তু সেখানে আছেন। এবং আপনি জানেন যে বেশ কিছু নারী সদস্য যাদেরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে। পাশাপাশি একটা কথা তো ঠিক যে যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ তো আমরা সন্দেহভাজনই বলবো। কিন্তু একটা অভিযানের সময় এটা তো ঠিক যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চলছে, সেখানে একটা গ্রেপ্তার হচ্ছে। এবং আমি বললাম যে কয়েকটা, এর আগে আপনাকে বললাম যে কয়েকজন কিন্তু গুরুত্বপূর্ণ নেতা যারা, তারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। প্লাস বলা হচ্ছিল যে কুকি চীনের যিনি নাথান বোম, তার ওয়াইফ যিনি গভর্নমেন্ট জব করেন, তাকেও কিন্তু তাকে সহ তার একজন সহকর্মীকে ওই এলাকা থেকে কিন্তু পোস্টিং দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এর পেছনে সুস্পষ্ট কারণকে উল্লেখ করেনি, কিন্তু আমরা যতটুকু জানতে পারি, মানে স্থানীয় যে যারা গোয়েন্দা কর্মকর্তা তাদের সূত্রে যেটা জানতে পারছি, যে তারাও কোনো না কোনোভাবে এটার সাথে সহযোগিতা করতেন। তো স্বাভাবিকভাবে যখন একটা বড় অভিযান চলছে, তখন যেভাবেই এটা সহযোগিতা আসছে, যেখানে যেখানে ছিল, তারা কিন্তু এই অভিযানে এক ধরনের ক্ষতিগ্রস্ত হন। এখন কেউ হয়তো সরাসরি ছিলেন, কেউ হয়তো সরাসরি ছিলেন না। তো এখন পর্যন্ত যে অভিযানের এই অগ্রগতি, তাতে কিন্তু খুব যে নিরীহ মানুষজন অনেককে ধরে ফেলছে, অনেককে একেবারেই গণগ্রেপ্তারের মতো করে আটক করে ফেলতেছে, এটা কিন্তু না। কারণ আপনি জানেন যে বম জনগোষ্ঠী প্রায় 6,000 সদস্য সংখ্যা আছে বম জনগোষ্ঠীর। পাশাপাশি অন্য ক্ষুদ্র যে জনগোষ্ঠীগুলো, সেই মিলায় তো 15,000, 20,000 জনগোষ্ঠী তাদের। তো সেই জনগোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত কিন্তু মাত্র 70 থেকে 80 জন গ্রেপ্তার হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা অবশ্যই আশা করবো যেন কেউ নিরীহ, কেউ যেন হয়রানি
শিকার না হয়। আরেকটা বিষয় তানভীর, যে নাথান বম যাকে নিয়ে আসলে এত আলোচনা চলছে, তিনি আসলে এখন কোথায়, তার অবস্থান সম্বন্ধে আসলে শেষ কি তথ্য পাওয়া যাচ্ছে? এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলেছেন, যে আসলে এত বড় অভিযান চলছে, কুকি চীন নিজেরা অভিযান চালাচ্ছে, তাদের প্রায় 400-র মতো সদস্য, যার মধ্যে 2 শতাধিক সদস্য কিন্তু সশস্ত্র, যারা ট্রেনিং প্রাপ্ত, অর্থাৎ মিজোরাম বা মিয়ানমারের চীন রাজ্য থেকে, রাখাইন রাজ্য থেকে তারা সশস্ত্র ট্রেনিং নেওয়া তাদের। তো তার এত কিছু হচ্ছে, তারা কোথায়, তাদের অস্ত্রশস্ত্র কোথায়, এবং নাথান বোম স্বাভাবিকভাবে যিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং তার উদ্যোগে এটা মূলত হয়েছে, তিনি আসলে কোথায়, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখন পর্যন্ত যে তথ্য লাস্ট পর্যন্ত আমরা পাওয়া যায় সেটা হচ্ছে যে তিনি শেষ যখন কথা বলেছিলেন, যে শান্তি চুক্তি, আপনাকে যেটা বলছিলাম যে শান্তি কমিটি একটা ছিল যারা একটা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইছিলেন, তারা যখন নাথান বোমের সঙ্গে লাস্ট কথা বলেছিলেন যে তাদের পক্ষ থেকে কারা এই কমিটিতে, মানে এই আলোচনায়, শান্তি আলোচনায় অংশ নেবেন, সেখানে তিনি কয়েকটা নাম প্রস্তাব করেছিলেন। তখন যে কথোপকথন হয় তার প্রেক্ষিতে বলা যায় তিনি আছেন ভারতের মিজোরামে, এবং মিজোরাম, এবং আপনি জানেন যে মিয়ানমারের এই সীমান্ত কিন্তু ভারতের মিজোরাম যেমন আছে, পাশাপাশি আবার মিয়ানমারের চীন এবং রাখাইন রাজ্যের একটা ইস্যু আছে, বিশেষ করে চীন রাজ্যে একেবারে কাছাকাছি। তো উনি এই দুটো জায়গায় বিচারণ করেন মূলত। লাস্ট ওইভাবে বললে আমরা অবশ্যই বলতে পারি যে ভারতের মিজোরামে লাস্ট তার অবস্থান শনাক্ত করা গেছে, কিন্তু তিনি মিয়ানমারের রাখাইন এবং হচ্ছে চীন, এই দুটো রাজ্যে তিনি প্রায় যাতায়াত করেন। পাশাপাশি কিন্তু আপনি জানেন যে একটা কথা খুবই প্রচলিত আছে যে তিনি ইউরোপে চলে গেছেন, অনেকে বলে, কারণ উনি যখন, আপনি জানেন যে নাথান বোম কিন্তু চারুকলার স্টুডেন্ট ছিলেন, ছাত্র ছিলেন, ওখান থেকে তিনি পড়াশোনা করেছেন। তার বেশ কিছু প্রদর্শনী দেশের বাইরে হয়েছে বলে তিনি সবসময় দাবি করছেন, তিনি বাইরে থেকে ডিপ্লোমা নিয়েছেন, এটাও তিনি বলেন। কিন্তু হয়তো এর সত্য মিথ্যা যাচাইয়ের প্রয়োজন আছে, কিন্তু তিনি যে ইউরোপে যেতেন বিভিন্ন সময়, ইউরোপের বিভিন্ন দেশে গেছেন, এটা কিন্তু সত্যি। পাশাপাশি উনি যখন প্রথম এই সংগঠনটা করার আগে যখন একটা এনজিও করেছিলেন, কুকি চীন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বলে একটা এনজিও করেছিলেন তার সম্প্রদায়ের মানুষদের জন্য, তো ওই ফান্ডিং করতেন নেদারল্যান্ডসের একটা প্রতিষ্ঠান। তো তখন উনি ওই যোগাযোগটাও তার মধ্যে ছিল, ফলে তার যারা লোকজন এবং কিছু নিজস্ব লোকজন যারা কাছাকাছি, তারা কিন্তু বলেন যে তিনি এই মুহূর্তে সুইজারল্যান্ড আছেন, কিন্তু এটার আসলে সত্যতা কখনো যাচাই করা যায়নি। পাশাপাশি আরও একটা তাদের লোকজনরা বলেন যে তারা রাখাইন রাজ্য হয়ে, মিয়ানমার হয়ে, তারপরে সেটা থাইল্যান্ড পার হয়ে তিনি এই মুহূর্তে নেদারল্যান্ডসে আছেন বলে কেউ কেউ বলেন। কিন্তু এই দুটো ক্ষেত্রে কোনো মানে নির্ভরযোগ্য কোনো সূত্র বা সোর্স ওইভাবে বলা যাবে না, তাদের যারা লোকজন তারা বলছেন। কিন্তু ওইভাবে যদি আপনি বলেন তাহলে আসলে তিনি মিজোরামে আছেন বলেই আসলে শেষ তার অবস্থান হচ্ছে মিজোরামে ছিল। আরেকটা বিষয় যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ, তারা দাবি করেছে যে এই অভিযানের নামে নিরীহ মানুষদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এটার বিষয়ে তারা একটা কর্মসূচিও ঘোষণা করেছে, একটা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এটা আসলে এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক বলে মনে করছেন? এটা আসলে আপনি জানেন যে ইউপিডিএফ তো আসলে আঞ্চলিক একটা দল, রাজনৈতিক দলই বলা যায়। তারা রাজনীতি করার জন্য বেশ কয়েকবার আবেদনও করেছে, কিন্তু যেহেতু তারা একটা অঞ্চলকে প্রাধান্য দেন, এখনো পর্যন্ত তারা ইলেকশন কমিশনে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল না, কিন্তু তারা, আমরা ওইভাবে বলি যে পাহাড়ের আঞ্চলিক দল আসে ইউপিডিএফ, এবং এদের বিরুদ্ধে তো নানা ধরনের অভিযোগ সবসময় থাকে। তারা আবার পাশাপাশি তারা স্থানীয় জনগণের, অর্থাৎ যারা ক্ষুদ্র নিগোষ্ঠী জনগণের, তাদের জন্য তারা কাজ করে থাকেন। এখন তারা একটা জিনিস বলছেন যে এই অভিযানটা পরিচালনার মাধ্যমে মূলত করা হচ্ছে যে নিরীহদেরকে হয়রানি করা হচ্ছে, কিন্তু এর পেছনে কিন্তু তারা খুব একটা কোনো যুক্তি যে দিতে পেরেছেন তা কিন্তু নয়। যাদের গ্রেপ্তার হচ্ছেন সন্দেহভাজন, নিঃসন্দেহে এখন পর্যন্ত, যেহেতু তারা কেউ প্রমাণিত না, তার মানে সন্দেহভাজন। আবার কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন যারা সত্যিকার অর্থেই তার সংগঠনের সঙ্গে ছিলেন। একটা জায়গা ঠিক যে যারা মূলত সশস্ত্র, যারা ব্যাংক ডাকাতি করেছিলেন, যে ভিডিও ফুটেজগুলো আছে, পাশাপাশি তারা যেসব ছবি তাদের ফেসবুকে একসময় পোস্ট করেছেন যে চীন রাজ্য থেকে তারা যে সশস্ত্র ট্রেনিং নিয়েছেন, সেই লোকগুলোকে কিন্তু গ্রেপ্তারে তেমন কিছু দেখা যায়নি এখন পর্যন্ত। সেই জায়গাটা হয়তো ঠিকই আছে, এবং তাদের এই দাবিটা হচ্ছে যে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অনেককে হয়রানির মধ্যে তারা পড়ছেন, এরা আসলে এটার সঙ্গে যুক্ত না। কারণ এই সংগঠনটা, আমরা কিন্তু সেনাবাহিনী বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, তারা নিজেরাই বলে যে এই সংগঠনের সর্বোচ্চ সদস্যের সংখ্যা 600, এর বেশি না। তো স্বাভাবিকভাবেই, এবং অনেকেই মনে করেন যে তারা হয়তো দেশে নাই, দেশে পালিয়ে গেছেন, দুর্গম এলাকায় আছেন, ফলে যারা ধরা পড়ছে তারা হয়তো অনেক সময় নিরীহ। কিন্তু এই নিরীহ বলে বা এর জন্য একটা অবরোধ ডাকা এবং এই অভিযানকে বাতিল করে দেওয়া, এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। কারণ হচ্ছে অভিযানটা না হলে ওইখানে তো সাধারণ মানুষ এবার বসবাস করতে পারবে না, থাকতে পারবে না। এটা সবার জন্য সমাজ। ওখানে যারা বাঙালি আছেন তাদের জন্য যেমন প্রযোজ্য, ওখানে যারা পাহাড়ি আছেন তাদের জন্য মানে একইভাবে প্রযোজ্য। ধন্যবাদ তানভীর, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে।
আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি নতুন কোনো তথ্য এবং বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের 10 মিনিট শোতে।